আজ থেকে প্রায় ৭০ বছর আগের কথা। সুপর্ণ তখন বছর ৮ ছেলে, আর তার দিদি অনামিকা ১২ পেরিয়েছে। তাদের বাবা কর্মসূত্রে গ্রাম ছেড়ে শহরে থাকতেন, তাই সুপর্ণ আর অনামিকা তাদের ঠাকুমা সরলা দেবী আর মা রেবতী দেবীর সাথে গ্রামের পুরনো বাড়িতেই থাকত। বাড়িটা জমিদার আমলের, বিশাল উঠোন, অনেকগুলো ঘর, আর পেছনে বিরাট এক পুকুর। পুকুরের চারপাশে সারি সারি নারকেল, সুপারি আর কিছু প্রাচীন নাম না জানা গাছপালা, যা দিনের বেলাতেও কেমন যেন একটা আবছায়া তৈরি করে রাখত। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে ওই দিকটায় একটা গা ছমছমে ভাব তৈরি হতো, আর রাতের বেলা নির্জন পুকুর ঘাটের কাছে গেলে শির দাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে যেত। সরলা দেবী ছিলেন গল্প বলার ওস্তাদ। তার ঝোলাতে ছিল হাজারো গল্প, রামায়ণ মহাভারত থেকে শুরু করে ঠাকুমার ঝুলি, লোককথা আর গ্রামের বুড়োদের কাছে শোনা নানান রোমহর্ষক ঘটনা। সেদিনও তেমনই এক গল্প শেষ করে ঠাকুমা বললেন, আচ্ছা, তোরা কি জানিস এই পুকুরটার ওপারে যে শ্যাওলা ধরা ঘাটটা আছে, ওটা কেন কেউ ব্যবহার করে না? সুপর্ণ আর অনামিকা দুজনেই উৎসুক চোখে তাকালো। ঠাকুমার গল্প বলার ভঙ্গিমা, চাপা কণ্ঠস্বর আর ঘরের একমাত্র তেলের প্রদীপের নিভু নিভু আলো এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছিল। ওখানে নাকি বুনো ঝি থাকে, ঠাকুমা চাপা গলায় বললেন। আজ থেকে প্রায় ৩০ বছর আগে এক পূর্ণিমার রাতে এক নতুন বউ পুকুরে জল আনতে গিয়ে ডুবে মারা গিয়েছিল। তার নাম ছিল মাধুরী। তাকে বিয়ের কিছুদিন পরেই এই বাড়িতে আনা হয়েছিল। রূপ ছিল তার আগুন ঝরা, আর সেজেছিল সে অনেক সোনাদানা দিয়ে, কিন্তু তার কপালে সুখ সইল না। তারপর থেকে গভীর রাতে নাকি তাকে দেখা যায় ঘাটে বসে চুল আঁচড়াতে। তার চুলগুলো এতটাই লম্বা যে পিঠ ছাপিয়ে প্রায় ঘাট পর্যন্ত ছড়িয়ে থাকে। অনেকে বলে সে নাকি নিজের হারানো গহনা খুঁজে বেড়ায়, যা তার মৃত্যুর পর আর খুঁজে পাওয়া যায়নি। সুপর্ণের গা ছমছম করে উঠল। সে লেপের খুঁট শক্ত করে ধরল। অনামিকা অবশ্য নিজেকে সাহসী প্রমাণ করার জন্য বলল, ধুর ঠাকুমা, তুমিও যা বলো না, ওসব ভূতট্রুত বলে কিছু হয় না, এগুলো সব বুড়োদের বানানো গল্প। কিন্তু তার গলার স্বরে সামান্য কাঁপুনি সুপর্ণের চোখ এড়াল না। এমনকি সরলা দেবীর মুখেও মৃদু হাসি দেখা গেল। এবছর গ্রামে নতুন এসেছেন জমিদার বাড়ির কেয়ারটেকার নফর আলী। মানুষটা চাপা স্বভাবের, অল্প কথা বলেন, কিন্তু তার চোখ দুটোতে কেমন যেন একটা রহস্যময় দৃষ্টি। তার সঙ্গে এসেছে তার ভাগ্নে মফিজ, যে বয়সে সুপর্ণেরদের থেকে কিছুটা বড়। মফিজ যদিও মিশুক, কিন্তু তার মামা নফর আলীর প্রভাবে সেও কেমন যেন গম্ভীর থাকত। মাঝে মাঝেই নফর আলীকে পুকুর পাড়ের নির্জন জায়গাগুলোতে ঘুরঘুর করতে দেখা যেত, বিশেষ করে অমাবস্যার রাতে। তার হাতে থাকত একটা লোহার ছোট কৌটো আর একটা পিতলের ছোট প্রদীপ। গ্রামের কেউ তাকে বিশেষ পছন্দ করত না, কিন্তু জমিদার বাবুর লোক বলে কিছু বলতেও পারত না। গ্রামের মোড়ল সুরেশ কাকাও কয়েকবার নফর আলীকে সন্দেহ ভরে দেখেছেন, কিন্তু সরাসরি কিছু বলতে পারেননি। সেদিন ছিল পূর্ণিমা। ঝকঝকে চাঁদের আলোয় চারিদিক দিনের আলোর মতো স্পষ্ট, কিন্তু কেমন একটা গা ছমছমে বাতাস বইছিল, যেন দূর থেকে কোনো চাপা দীর্ঘশ্বাস ভেসে আসছে। সুপর্ণের সেদিন রাতে ঘুম আসছিল না। ঠাকুমার বলা বুনোঝির গল্পটা মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ তার খুব তৃষ্ণা পেল। জল খাওয়ার জন্য সে বিছানা থেকে নামতেই দেখল জানালার কাঁচের ফাঁক দিয়ে পুকুরের ঘাটের দিকটা স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদের আলোয় পুকুরের জল চিকচিক করছে, আর গাছগুলোর দীর্ঘ ছায়া পড়েছে জলের ওপর। আর ঠিক সেই মুহূর্তে তার চোখ গেল ঘাটের দিকে। না, ভুল দেখছে না সে। শ্যাওলা ধরা পুরনো সেই ঘাটের সিঁড়িতে কে যেন বসে আছে। তার পিঠের দিকটা দেখা যাচ্ছে, আর একরাশা লম্বা কালো চুল পিঠ ছাপিয়ে সিঁড়ি পর্যন্ত নেমে এসেছে। মৃদু বাতাসে সেই চুলগুলো দুলছে, যেন কোনো এক অদৃশ্য হাত তাতে বিলি কেটে দিচ্ছে। সুপর্ণের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে চোখ ডলল একবার, দুবার, কিন্তু দৃশ্যটা সরল না।
বুনো ঝি, ঠাকুমার গল্পটা তবে সত্যি? সে ভয়ে চিৎকার করতে চাইলেও তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে দ্রুত লেপের তলায় সিঁধিয়ে গেল। সারা শরীর ঘামে ভিজে যাচ্ছিল। সারা রাত তার ঘুম হলো না। ভয়ে তার বুক ধরফর করছিল। পরদিন সকালে সুপর্ণ অনামিকাকে সব কথা খুলে বলল। তার মুখ ফ্যাকাশে, চোখ লাল। অনামিকা প্রথমে বিশ্বাস করতে চাইল না। ধুর, তুই নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছিস। কিন্তু সুপর্ণের ভয়ার্ত মুখ দেখে সে একটু চিন্তিত হল। চল তো দেখি, অনামিকা বলল। আমরা দুপুরে যখন যাব তখন তো আর ভূত থাকবে না। তার কণ্ঠে একটা দৃঢ়তার ভাব, যেন সে তার ছোট ভাইকে ভরসা দিতে চাইছে। দুপুরে খাওয়া দাওয়ার পর দুই ভাই বোন লুকোছুরি খেলতে খেলতে পুকুরের ধারের দিকে গেল। পুরনো ঘাটটা এখনো তেমনই পড়ে আছে, শ্যাওলা আরো গাঢ় হয়েছে। অনামিকা এগিয়ে গিয়ে ঘাটটার কাছে যেতেই সুপর্ণ হাত টেনে ধরল। যাস না দিদি, যদি বুনো ঝি এসে পড়ে। তার গলা কাঁপছিল। অনামিকা হাসল। ধুত্তর, দুপুরে ভূত আসে না, দেখবি সব তোর মনের ভুল। সে সাবধানে ঘাটটার দিকে এগিয়ে গেল। সিঁড়ির ধাপে তখনও কিছু লম্বা কালো চুলের গোছা লেগে আছে, যা সকালের নরম রোদে চিকচিক করছে। অনামিকা ঝুঁকে পড়ে ভালো করে দেখতেই হঠাৎ তার মুখে হাসি ফুটে উঠল। সে একটা চুলের গোছা হাতে নিয়ে সুপর্ণকে দেখালো। এই দেখ সুপর্ণ, সে হেসে বলল। এটা তো আমার চুলের মতো। সুপর্ণ অবাক হয়ে তাকালো। অনামিকা বলল, কাল রাতে নিশ্চয়ই পূর্ণিমার আলোয় ওই নারকেল গাছের একটা বড় পাতা বুনো ঝির চুলের মতো দেখাচ্ছিল, আর হাওয়ায় পাতাটা নড়ছিল। আর এই চুলগুলো আমারই। কাল রাতে আমি ছাদে চুল শুকাতে দিয়েছিলাম, হয়তো কয়েকটা উড়ে এসে এখানে পড়েছে। সুপর্ণের বুকের ওপর থেকে যেন এক বিশাল পাথর নেমে গেল। দীর্ঘশ্বাস ফেলে সে স্বস্তি পেল। যাক বাবা, তাহলে আর বুনো ঝি বলে কিছু নেই। মাধুরীর গল্পটা নিছকই এক দুঃখের কাহিনী, কোনো ভুতুরে ঘটনা নয়। কিন্তু ঘটনা সেখানেই শেষ হলো না। কিছুদিন পর গ্রামের আরো কয়েকজন পুকুর পাড়ে অদ্ভুত কিছু ঘটনার সাক্ষী হতে শুরু করল। রাতের বেলা পুকুর থেকে মাঝে মাঝেই ভেসে আসতো গানের সুর, যা শুনতে ঠিক পুরনো দিনের ভাটিয়ালি গানের মতো। আবার কখনো কখনো শোনা যেত নূপুরের আওয়াজ, যেন কেউ অদৃশ্য পায়ে ঘাটের দিকে হেঁটে যাচ্ছে। এমনকি রেবতী দেবীর এক পুরনো বান্ধবী শিউলি দেবী, যিনি একদিন বিকেলে পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি নাজি দেখেছিলেন জলের নিচে কিছু একটা চিকচিক করছে। তিনি ভয়ে আর এগিয়ে যাননি। গ্রামের প্রবীণ ব্যক্তিরা বলাবলি করতে শুরু করলেন, মাধুরী ফিরে এসেছে, সে তার হারানো গহনা খুঁজে বেড়াচ্ছে, এই বাড়িতে অমঙ্গল হবে। একদিন সকালে রেবতী দেবী দেখেন পুকুরের জল অস্বাভাবিক রকম ঘোলাটে। মনে হচ্ছে যেন কেউ রাতের বেলা পুকুর ঘেটেছে। তিনি সরলা দেবীকে সব বলতে ঠাকুমা চিন্তিত মুখে বললেন, নফর আলীটা বড্ড অদ্ভুত, আমার কেমন যেন সন্দেহ হয়। ও মাঝে মাঝেই পুকুর পাড়ে কি যেন খোঁজে, আর ওর ভাগ্নে মফিজকেও ইদানিং রাতে ওই দিকে ঘোরাঘুরি করতে দেখি। অনামিকার সুপর্ণের মনে আবার নতুন করে ভয়ের সঞ্চার হলো। বুনো ঝির গল্পটা কি তবে সত্যি ছিল, নাকি নফর আলীর সাথে এই রহস্যের কোনো যোগসূত্র আছে? তাদের কৌতূহল বাড়ছিল, ভয়ের সাথে মিশে যাচ্ছিল এক অজানা রহস্য সমাধানের আগ্রহ। পরের অমাবস্যার রাতে গ্রামের সবাই যখন ঘুমে মগ্ন, সুপর্ণের হঠাৎ ঘুম ভেঙে গেল। তার কানে ভেসে এলো চাপা কণ্ঠস্বর, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। সে সাবধানে বিছানা থেকে নেমে জানলার কাছে গেল। চাঁদ না থাকলেও
তারার আলোয় সে দেখল পুকুর ঘাটে কে যেন একজন কোদাল দিয়ে মাটি খুঁড়ছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে নফর আলী। তাদের হাতে কিছু একটা চিকচিক করছে, যা দেখে মনে হচ্ছে ধাতব কিছু। সুপর্ণের চোখ পড়ল মফিজের দিকে। সে দূরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। সুপর্ণ ভয়ে প্রায় পাথর হয়ে গেল। সে আর দেরি না করে দৌড়ে মায়ের ঘরে গিয়ে রেবতী দেবীকে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলল। রেবতী দেবী প্রথমে বিশ্বাস করতে না চাইলেও সুপর্ণের আতঙ্কে তিনিও বাধ্য হলেন জানলার দিকে তাকাতে। তিনি যা দেখলেন তাতে তার চক্ষু চড়ক গাছ। নফর আলী আর মফিজ পুকুর ঘাটের মাটি খুঁড়ে কিছু একটা বের করছে। রেবতী দেবী আর ঠাকুমা সরলা দেবী গ্রামের মোড়ল সুরেশ কাকা আর ২-৪ জন বলিষ্ঠ মানুষকে খবর দিলেন। পরদিন সকালে সবাই মিলে যখন পুকুর ঘাটে গেল, তখন দেখা গেল ঘাটের সিঁড়ির নিচে মাটি খোঁড়া হয়েছে, আর সেখানে পড়ে আছে কয়েকটি পুরনো আমলের সোনার গহনার টুকরো, যার মধ্যে কিছু চুড়ি, একটি হার এবং একটি বাজু। সেগুলো দেখে ঠাকুমা সরলা দেবী বলে উঠলেন, এগুলো তো মাধুরীর গহনা ছিল, তার শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছিল। শিউলি দিদিও অবাক হয়ে বললেন, আমি তো জলের নিচে এই গহনাগুলোরই ঝলক দেখেছি। তদন্তে জানা গেল মাধুরীর মৃত্যুর পর তার শ্বশুরবাড়ির লোকেরা নাকি সেসব গহনার খোঁজ পায়নি। মাধুরীর স্বামী, যিনি খুব একটা সুবিধার লোক ছিলেন না এবং গ্রামের কিছু অসাধু লোকের সাথে তার যোগাযোগ ছিল, তিনি গহনাগুলো সরিয়ে ফেলেছিলেন, কিন্তু তিনি তা কোথায় লুকিয়েছিলেন কেউ জানত না। নফর আলী ছিল সেই স্বামীর দূর সম্পর্কের আত্মীয়। সে অনেক দিন ধরেই গহনাগুলোর খোঁজ করছিল, কারণ মাধুরীর স্বামী মৃত্যুর আগে তাকেই গোপন তথ্যের ইঙ্গিত দিয়ে গিয়েছিল। নফর আলী লোকমুখে মাধুরীর ঘাটে ভূত দেখার কথা শুনে ভেবেছিল মাধুরী নিশ্চয়ই তার হারানো গহনাগুলির আশেপাশে ঘোরাফেরা করে, তাই সে অমাবস্যার রাতে সবার অলক্ষ্যে পুকুর ঘাটে এসে গহনাগুলির খোঁজ করত। আর রাতের বেলা নুপুরের আওয়াজ বা গানের সুর আসলে ছিল হাওয়ার খেলা বা অন্য কোনো প্রাকৃতিক আওয়াজ, যা মাধুরীর গল্পের সাথে মিলে গিয়ে এক ভৌতিক পরিবেশ তৈরি করত। শিউলি দেবী যা দেখেছিলেন তা আসলে জলের গভীরে থাকা গহনার ঝলক। নফর আলী আর মফিজকে পুলিশের হাতে তুলে দেয়া হলো। মাধুরীর গল্পটা ছিল গ্রামের মানুষের মনে গেঁথে থাকা এক দুঃখের স্মৃতি। নফর আলী সেই গল্পকে কাজে লাগিয়ে তার উদ্দেশ্য সিদ্ধ করতে চেয়েছিল। অনামিকার সুপর্ণ অবাক হয়ে সব শুনল। বনঝির গল্পটা তাহলে সত্যি ছিল না, ছিল এক হারানো গহনার রহস্য আর একজন লোভী মানুষের চাতুরি। কিন্তু আজও যখন সুপর্ণ বড় হয়ে সেই পুরনো ঘাটের দিকে তাকায়, তখন চাঁদের আলোয় মাঝে মাঝে তার মনে হয় সত্যিই কি সেটা শুধু নারকেল পাতা ছিল, নাকি বুনঝি আজও সেই ঘাটে বসে তার লম্বা চুল আঁচড়ায় আর অপেক্ষায় থাকে কোনো এক পূর্ণিমা রাতের নতুন অতিথির, যারা তার গল্পের গভীরে লুকিয়ে থাকা আসল রহস্যটা জানতে চায়। কারণ কিছু রহস্যের সমাধান হলেও কিছু গল্প সব সময় থেকে যায় অলৌকিকতার আবরণে ঢাকা, যা প্রজন্মের পর প্রজন্মকে কৌতূহলী করে তোলে।